আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা অনলাইনে জুম ক্লাসের মাধ্যমে কোর আইসিটি পক্ষ থেকে সংখ্যা পদ্ধতির উপর ক্লাস নিব। এটা হচ্ছে আজকে প্রথম লেকচার। এই লেকচার থেকে আমরা সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারের, এগুলো নিয়ে আলোচনা করবো। তার পরবর্তী ক্লাসগুলোতে রূপান্তর থাকবে, বাইনারি যোগ বিয়োগ থাকবে, এর পরিপূরক থাকবে, একের পরিপূরক, পরিপূরক, কোডিং, পর্যায়ক্রমে সবগুলা ক্লাসই অনলাইনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। আজকে ক্লাসে যারা জয়েন করতে পারো না, পরবর্তীতে ক্লাসের ভিডিও দেওয়া থাকবে। যদি মনে হয় যে ক্লাস করলে উপকৃত হবা, অবশ্যই পরবর্তী ক্লাসগুলো যেন মিস না হয়। সকলের প্রতি এই আহ্বান রেখে আমরা ক্লাস শুরু করতেছি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা অংশ। তৃতীয় অধ্যায়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। দুইটা অংশে বিভক্ত। আমরা প্রথম অংশ সংখ্যা পদ্ধতি আলোচনা করব। সংখ্যা পদ্ধতি কি, প্রথম প্রশ্ন যেটা আসে। সংখ্যা পদ্ধতিটা হচ্ছে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য চিহ্ন, বর্ণ, অঙ্ক, প্রতীকের সাহায্যে লেখার প্রক্রিয়াটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আবারও বলতেছি, সংখ্যা পদ্ধতিটা কি? কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য চিহ্ন, বর্ণ, অঙ্ক, প্রতীকের ব্যবহারকে সংখ্যা পদ্ধতি বলে। বা যে পদ্ধতিতে সংখ্যা লিখে প্রকাশ করার জন্য চিহ্ন, বর্ণ, অঙ্কের সাহায্য নেওয়া হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে 1 মার্কের জন্য তোমাদের বোর্ড ফাইনাল বলো বা কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলো বলো, সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতির সংজ্ঞা আমরা যদি করি, এখানে দুইটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যে সংখ্যা লিখে প্রকাশ আর এই লিখতে গিয়ে, সংখ্যাটা লিখতে গিয়ে হচ্ছে আমরা কি কি ব্যবহার করতে পারবো। চিহ্ন ব্যবহার করতে পারবো, বর্ণ ব্যবহার করতে পারবো, অঙ্ক ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এইগুলা ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। দেন আমরা সংখ্যা পদ্ধতি সংজ্ঞা শিকার পরে দেখবো এর প্রকারভেদ। সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয়টা ভাগে বললাম? দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দুইটা ভাগে ভাগ করা হয়েছে, পজিশনাল একটা নন পজিশনাল। দুইটা ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এই দুইটা ভাগে কিসের উপর ভিত্তি করে? এই দুইটা ভাগে সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয়েছে তার স্থানীয় মানের ভিত্তিতে। ঠিক আছে, অনেক সময় আমাদের এমসিকিউ প্রশ্ন থাকতে পারে সংখ্যা পদ্ধতিতে দুইটা প্রকারভেদ কিসের ভিত্তিতে। দেন ওই জায়গায় থাকতে পারে স্থানীয় মান, আরো অপশন দেওয়া থাকবে। তা আমাদের ধরে রাখতে হবে যে প্রধানত যে সংখ্যা পদ্ধতিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে স্থানীয় মানের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ? একটা হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল, নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা কি? দেখো, শব্দ থেকে বোঝা যাচ্ছে যে পজিশন, পজিশন থেকে আসছে পজিশনাল। পজিশন হচ্ছে অবস্থান বা স্থান, এরকম একটা কিছু বোঝায়। পজিশনাল যার অবস্থান আছে বা স্থান আছে বা স্থানীয় মান আছে তাকে আমরা পজিশনাল সংখ্যা বলবো। আর যে সংখ্যাগুলা স্থানীয় মান নাই সেইগুলাকে আমরা নন পজিশনাল বলবো। পজিশনাল সংখ্যাকে আইডেন্টিফাই করার জন্য বা চেনার জন্য আমাদের তিনটা বৈশিষ্ট্য, তিনটা কি আছে? বৈশিষ্ট্য আছে বা শর্ত আছে যে একটা সংখ্যা পজিশনাল হওয়ার জন্য। কি কি বৈশিষ্ট্য বা শর্তগুলা? প্রথম যে শর্ত হচ্ছে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। নিজস্ব মান থাকবে। দ্বিতীয় শর্ত যেটা, সেটা হচ্ছে অঙ্কগুলোর স্থানীয় মান থাকবে। তৃতীয় শর্ত কি? বেস বা ভিত্তি থাকবে। তার মানে আমরা যখনই কোনো একটা সংখ্যা লিখতে যাব
বা সংখ্যাটাকে আইডেন্টিফাই করতে যাবো যে স্থানীয় মানের ভিত্তিতে এটা পজিশনাল না নন পজিশনাল, সেই ক্ষেত্রে আমার তিনটা জিনিস মাথায় রাখতে হবে। যে সংখ্যায় যে অঙ্কগুলা থাকবে অঙ্কগুলা নিজস্ব মান আছে কিনা এটা দেখতে হবে। তারপর হচ্ছে অঙ্কগুলো স্থানীয় মান বিবেচনায় আনতে হবে, যে অঙ্কগুলো স্থানীয় মান আছে কিনা। তারপর হচ্ছে বেজ বা ভিত্তি আছে কিনা। এখন এই জায়গায় আমাদের যে টার্মটা নতুন একদম, বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি কি? বেজ বা ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে হচ্ছে মৌলিক যে সংখ্যাটা থাকে, মৌলিক যে সংখ্যা, তার সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। যেমন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সংখ্যাগুলা ব্যবহার করি, যেমন টাকা প্রকাশ করতে গেলে, হিসাব নিকাশের ক্ষেত্রে, নম্বর প্রকাশের ক্ষেত্রে যে 70 মার্কস পাইছে, কিংবা হচ্ছে 200 টাকা দিয়ে কিনলাম, এই যে সংখ্যাগুলা ব্যবহার করতেছি, এই সংখ্যাগুলো আসলে কোন সংখ্যা পদ্ধতি? এই সংখ্যাগুলো হচ্ছে আমরা যখন কি হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ গুলো আরেকটু বিস্তারিত পড়বো তখন জানতে পারবো যে এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। কি কারণে দশমিক সংখ্যা পদ্ধতির? কারণ হচ্ছে আমরা যে সংখ্যাগুলা ব্যবহার করি এই সংখ্যাগুলোর ক্ষেত্রে হচ্ছে মৌলিক সংখ্যার সংখ্যাটা হচ্ছে 10। মৌলিক সংখ্যাটা হচ্ছে কত? 10। মোট কথা হচ্ছে 10টা মৌলিক চিহ্ন আছে। চিহ্ন কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 10টা মৌলিক চিহ্ন দ্বারা হচ্ছে সকল সংখ্যা লেখা হয়। এই জিনিসটা হচ্ছে কি, যে বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক সংখ্যাটা থাকে তার সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। কোনো একটা সংখ্যা পজিশনাল হওয়ার ক্ষেত্রে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি আছে কিনা। তারপরে স্থানীয় মান। স্থানীয় মানটা হচ্ছে আমরা একটু আলোচনা করি। আমরা ক্লাস 2 বা 3 এ হচ্ছে স্থানীয় মানের অঙ্ক করছি। কোন, যে আমি একটা সংখ্যা লিখলাম 175, ঠিক আছে? এই অঙ্কগুলা কিভাবে করছি? স্থানীয় মানের ভিত্তিতে যখন সংখ্যাগুলা বাইর করতে বলে, 5 হচ্ছে একক স্থানে, 7 হচ্ছে দশক স্থানে, আর 1 হচ্ছে শতক স্থানে। যখন আমরা বাইর করতে গেছি 5-এর সাথে একক স্থান থেকে 1 গুণ করতাম, 1 গুণ করার পরে 5 আসতো। 7 যেহেতু দশক গড়ের, তার মানে 7-এর সাথে 10 গুণ হইতো 70। 1 যেহেতু শতক গড়ের, 1-এর সাথে 100 গুণ হইতো, তাহলে 100। তিনটা সংখ্যা যখন আমরা যোগ করতাম, 5, 7, 1, 175। এটা হচ্ছে আমার কি, স্থানীয় মানের ভিত্তিতে সংখ্যাটা নির্ণয় করা হলো। ঠিক আছে? যে এই যে এই জায়গায় প্রত্যেকটা অঙ্ক, ধরো সংখ্যাটা হচ্ছে কত? 175। অঙ্ক কি কি? 1, 7, 5, তিনটা অঙ্ক। প্রত্যেকটারই স্থানীয় মান আছে। 5 হচ্ছে একক গড়ে, 7 হচ্ছে দশের গড়ে, আর 1 হচ্ছে শতকের গড়ে। এইভাবে এই যে পজিশনাল সংখ্যা হওয়ার ক্ষেত্রে যে সংখ্যাটা লিখবো, সংখ্যার প্রত্যেকটা অঙ্কের কি থাকতে হবে? স্থানীয় মানও থাকতে হবে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। দেন হচ্ছে অঙ্কগুলা, যদি আমরা আসি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান কেমন? যেমন আমি 1 লিখলাম, 7 লিখছিলাম, 5 লিখছিলাম, তিনটা অঙ্ক। এখন 1-এর মান কিন্তু আছে। 1-এর মান কত? আমরা জানি সবাই 1। এটা যে জায়গায় থাকুক, 7, 7ই, 5, 5ই। তার মানে এই যে প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা মান আছে। এখন স্যার বলতে পারো যে স্যার সকল অঙ্কেরই তো নিজস্ব মান থাকে। হ্যাঁ, ঠিক আছে, তোমার প্রশ্নের কি আমি যদি মেনে নেই, তাহলে এক্স আই আই যে সংখ্যাটা লিখলাম, এই সংখ্যায় মান হচ্ছে আমরা জানি কি, এটা মানে হচ্ছে 12। ঠিক আছে? এই সংখ্যার অঙ্ক কি কি? এক্স এবং আই। এক্স এর মান কত আর আই এর মান কত? এখন এক্স এর মান বলবা যে স্যার এক্স এর মান 10। কারণ এক্স এর মান তুমি 10 এটা ধরে নিচ্ছ, এটা কিন্তু ফিক্সড না। কারণ কি, আমরা নর্মালি এক্স এর মান সবসময় যে কোনো অঙ্ক করার সময় কি করি, ধরি এক্স ইকুয়াল টু 5। যখন 5 ধরি তখন এক্স এর মান 5, আবার এক্স ইকুয়াল টু যখন 3 ধরি তখন এক্স এর মান 3 হয়ে যায়। তো এই সংখ্যা পদ্ধতি, এই যে আমি এক্স আই আই লিখলাম, এই সংখ্যাটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতিতে এক্স এর মান 10 ধরে নিচ্ছে। আচ্ছা, সরি। এখন এটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতির সংখ্যা। ওই সংখ্যা পদ্ধতিতে এক্স এর মান 10 ধরে নিচ্ছে। এখন আরো একটা কোনো সংখ্যা পদ্ধতি যদি থাকে, যে সংখ্যা পদ্ধতিতে এক্স এর মান যদি অন্য কিছু ধরে, তার মানে এক্স এর নিজস্ব কোনো মান নাই। রোমান সংখ্যা পদ্ধতিতে 10-এর মানকে এক্স ধরা হয়েছে, আর আই মানে হচ্ছে 1, 1। আই এরও নিজস্ব কোনো মান নাই। তার মানে এই যে আমরা পজিশনাল সংখ্যার যে প্রথম বৈশিষ্ট্যটা বলতেছিলাম, সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, এই সংখ্যার ক্ষেত্রে কিন্তু নিজস্ব মান নাই। তার মানে আমরা বলতে পারি কি, এক্স আই আই যেটা,
এই সংখ্যাটা এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। আর আমরা এমনি জানি রোমান সংখ্যা এটা, তার মানে রোমান সংখ্যাটা কি হবে, একটা নন পজিশনাল সংখ্যা হবে। আচ্ছা, এইটুক ক্লিয়ার সবার আশা করি। সবাই কি বুঝতে পারছো? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, দেন আমরা নেক্সট এতে যাই, যে এই পজিশনাল সংক্রান্ত একটা প্রশ্ন থাকে তোমাদের 2 মার্কের সৃজনশীল ইয়াতে খ, ঠিক আছে, অনুধাবনের যে প্রশ্নটা কেমন, যে 175 সংখ্যাটাকে আমি আবার রিপিট করতেছি, যে 10 সংখ্যাটা পজিশনাল কিনা, সংখ্যাটি পজিশনাল কিনা ব্যাখ্যা করো। এটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। যে এই প্রশ্নের উত্তরটা আসলে কি হবে, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে তুমি যদি 3টা বৈশিষ্ট্য জানো তাহলে দিতে পারবা। যেমন 175 10 সংখ্যাটা উত্তর হচ্ছে পজিশনাল। কি কারণে? দেখো, প্রথম যে বৈশিষ্ট্যটা আছে পজিশনাল সংখ্যা, প্রত্যেকটা অঙ্ক, এই সংখ্যায় অঙ্ক আছে কি 1 7 5, প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মান আছে, মানে প্রথম শর্তটা সে কি করে মেনে চলে। দ্বিতীয় শর্তে যদি আসি, অঙ্কগুলো স্থানীয় মান। এখন দেখো, প্রত্যেক এই অঙ্কের 5 হচ্ছে কি পজিশন, যদি ধরি 1 নম্বর পজিশন, 7 হচ্ছে 2 নম্বর, 1 হচ্ছে 3 নম্বর পজিশন, ঠিক আছে। এখন তার মানে প্রত্যেকটার কি আছে, পজিশন আছে, স্থানীয় মান আছে। দেন দ্বিতীয় 3 নম্বর যে বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্যটা কত, বেজ বা ভিত্তি। দেখো, বেজ বা ভিত্তি 10 এই জায়গায় আছে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে কি 3টা বৈশিষ্ট্যকে ফলো করে বা মেনে চলে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে পজিশনাল। এখন এই প্রশ্নের উত্তরটা কিভাবে আমরা আসলে লিখবো? উত্তরটা লেখার নিয়ম হচ্ছে, যখন আমরা এই সংখ্যাটা আসবে এরকম প্রশ্ন, সবার প্রথম লাইনটাই হচ্ছে কি হবে, আমার লিখতে হবে এইভাবে, যে 175 10 সংখ্যাটি পজিশনাল, ঠিক আছে। দেন দ্বিতীয় প্যারা আমি শুরু করব, দ্বিতীয় প্যারায় থাকবে হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যাটা কি আমার, ব্যাখ্যা শুরু হবে, আমরা জানি দিয়া, আমরা কি জানি, আমরা জানি যে পজিশনাল সংখ্যার ক্ষেত্রে সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান থাকে, স্থানীয় মান থাকে এবং বেজ বা ভিত্তি থাকে। প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা কত, 175 10 সংখ্যাটার ক্ষেত্রে হচ্ছে অঙ্ক আছে 3টা 1 7 5, যার প্রত্যেকটা নিজস্ব মান আছে, আবার অঙ্কগুলা স্থানীয় মানও আছে, এবং বেস হচ্ছে কত 10, তার মানে 3টা বৈশিষ্ট্য হচ্ছে সে মেনে চলতেছে, বিদায় 175 সংখ্যাটি হচ্ছে পজিশনাল। এটা হচ্ছে এটার উত্তর। এভাবে তুমি লিখলে তুমি 2 এর 2 পাবা। আচ্ছা, 2 মার্কের প্রশ্নটা কি বোঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা, যদি 2 মার্কের এই প্রশ্নটা বোঝা যায়, দেন হচ্ছে আমরা একটা সংখ্যা দেই, যে এক্স আই আই যেটা লিখলাম মাত্রই, এই সংখ্যাটা যদি প্রশ্নে আসে, যে সংখ্যাটি পজিশনাল কিনা ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে পারবো না? জি স্যার, পাবো। সংখ্যাটা পজিশনাল কিনা ব্যাখ্যা করা যাবে না? সংখ্যাটা কি আসলে পজিশনাল? না স্যার, সংখ্যাটা পজিশনাল না। কি পজিশনাল কারণে? না। সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে এক্স এবং আই, মান যার নিজস্ব কি মান নাই, মান নাই, স্থানীয় মান। স্থানীয় মান যদি স্থানীয় আমরা মানও নাই। ধরিও, মনে করি এই সংখ্যাটার ক্ষেত্রে স্থানীয় মান আছে, স্থানীয় মানের হিসাবে যদি আমরা করি, আই হচ্ছে একক স্থানীয়, এই আই হচ্ছে দশক স্থানীয়, এক্স হচ্ছে শতক স্থানীয়, তাহলে আই এর সাথে আমি কি গুণ করবো, 1 গুণ করবো, তাহলে আই হবে। দেন সেকেন্ড আই এর সাথে আমার কি 10 গুণ হবে, তার মানে 10 আই, আর এক্স এর সাথে 100 যদি গুণ হয় তাহলে 100 এক্স। এখন এই সংখ্যাগুলো যদি আমি যোগ করি, তাহলে 100 এক্স প্লাস 11 আই। দেখো, 175 ক্ষেত্রে কিন্তু আমরা যখন স্থানীয় মানের ভিত্তিতে সংখ্যাটা করছিলাম, 175 আসছিল, আর এই জায়গায় এক্স আই আই সংখ্যাটা আমরা কিন্তু টিকে নিচ্ছি, কিন্তু স্থানীয় মান হিসেবে হিসাব করতে গিয়ে দেখলাম কি, যে আমার সংখ্যাটা আসে নাই।
তার মানে এই সংখ্যাগুলা স্থানীয় মানও নাই। নন আর পজিশনাল। বেস বা ভিত্তি, হ্যাঁ, আর এই সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা কয়টা এটা হচ্ছে ফিক্সড না, ঠিক আছে, যার কারণে এটার বেস বা ভিত্তিও ফিক্সড না। সুতরাং এই যে আমি যে সংখ্যাটা লিখছিলাম XII, এই সংখ্যাটা কি নন পজিশনাল। তাহলে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা লেখা যাবে। যদি পজিশনাল আসে তাহলে এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে সংজ্ঞা আমার, আবার এই তিনটা বৈশিষ্ট্য দিয়েই হচ্ছে কি আমার 2 মার্কের যে ব্যাখ্যামূলক প্রশ্নটা থাকবে এই ব্যাখ্যামূলক প্রশ্নেরও উত্তর দিতে হবে। আর হচ্ছে যে নন পজিশনাল যদি আসে, নন পজিশনাল কি এই তিনটা যে মানবে না সেই নন পজিশনাল, ঠিক আছে। জি স্যার। যদি এইটুকুই হয় তাহলে আমরা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। এই আচ্ছা, আমরা যে জায়গায় হয়ে গেছিলাম, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আসলে মূলত এই সমস্যা, না হলে এরকম হওয়ার কথা না, ইন্টারনেট কানেক্টিভিটিতেও প্রবলেম হয়ে গেছিল। আমরা ছিলাম যে পজিশনাল সংখ্যার বলতেছিলাম যে তিনটা বৈশিষ্ট্য কিভাবে একটা পজিশনাল বা নন পজিশনাল সংখ্যা চিনতে পারবো। এখন হচ্ছে পজিশনাল সংখ্যার আরো একটা বিষয় আমাদের ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে যে পজিশনাল সংখ্যার যে কোনো পজিশনাল সংখ্যার অংশ হচ্ছে দুইটা। পজিশনাল সংখ্যার অংশ, অংশ কয়টা? দুইটা। দুইটা। যে কোনো পজিশনাল সংখ্যার অংশ হচ্ছে কয়টা? দুইটা। কি কি? একটা হচ্ছে পূর্ণ অংশ, আরেকটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। যেমন আমরা যদি একটা সংখ্যা লিখি 17.25, এটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে। এই সংখ্যার ক্ষেত্রে 17 হচ্ছে আমার পূর্ণ অংশ, আর এই যে পয়েন্ট সহ যে অংশটা আছে 0.25, এটা হচ্ছে আমার কি ভগ্নাংশ। বুঝা গেছে? এখন কথা হচ্ছে যে কোনো সংখ্যায়, এখন আমরা লিখতেছি শুধু 17, আসলে এই জায়গায় কিন্তু ভগ্নাংশ নাই, কিন্তু আসলে পজিশনাল সংখ্যা রিপ্রেজেন্ট করার নিয়মই হচ্ছে তুমি যখন লিখতে যাবা দুইটা অংশ সহ থাকবে। তার মানে 17 একটা পূর্ণ সংখ্যা, এটার সাথে ভগ্নাংশ না থাকলেও 0.00 এই জিনিসটা হচ্ছে অটোমেটিক তোমার কি আছে। কিন্তু আমরা দশমিকের পরে যেহেতু শূন্যের দাম নাই বলি, এই কারণে দশমিকের পরে শূন্যগুলা লিখি না। আর লিখাটা হচ্ছে কি একটা বিরক্তিকর বিষয় হবে, যার জন্য শুধু যখন 17 এটার সাথে কোনো ভগ্নাংশ থাকে না, শুধু আমরা পূর্ণ অংশটাই লিখে থাকি। বুঝা গেছে? তাহলে পজিশনাল সংখ্যার অংশ কয়টা? আচ্ছা, দুইটি। ভগ্নাংশ একটা পূর্ণ দুটি অংশ। সংখ্যা। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার লাগবে এমসিকিউ এর জন্য, যে পজিশনাল সংখ্যার অংশ কয়টা। দেন পজিশনাল সংখ্যার এই দুইটা অংশের সাথে সাথে আরো একটা প্রশ্ন 1 মার্কের জন্য, বেশি গুরুত্বপূর্ণ না, মোটামুটি গুরুত্বপূর্ণ, যে পজিশনাল সংখ্যা ক্ষেত্রে রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কি? ঠিক আছে, রেডিক্স পয়েন্টটা হচ্ছে কি আমার? রেডিক্স পয়েন্ট হচ্ছে পজিশনাল সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশের এর মাঝখানে যে ডট চিহ্নটা দেওয়া থাকে, ওই ডট চিহ্নটাকেই বলা হয় কি? রেডিক্স পয়েন্ট, যেটাকে আমরা দশমিক বিন্দু বলি। যেমন একটু আগেই লিখছিলাম 17.25, এটা হচ্ছে আমার পূর্ণ অংশ, আর এটা হচ্ছে কি ভগ্নাংশ। এই যে দুইটা অংশের মাঝখানে যে ডট চিহ্নটা দিছি, এই ডট চিহ্নটাকে বলা হইতেছে কি আমার? রেডিক্স পয়েন্ট। রেডিক্স রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট ক্লিয়ার সবার? যে কি জি স্যার। পূর্ণ অংশ জি এবং স্যার, রেডিক্স ভগ্নাংশকে পয়েন্ট। আলাদা করার জন্য যে ডট চিহ্নটা দেয়া হয়, ওই ডট তাকে রেডিক্স চিহ্নটাকে বলা পয়েন্ট বলে। হইতেছে রেডিক্স পয়েন্ট। আচ্ছা, আমরা এতক্ষণ পড়তেছিলাম যে সংখ্যা পদ্ধতিকে যে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে স্থানীয় মানের ভিত্তিতে, পজিশনাল, নন পজিশনাল, এইগুলোর বিষয়ে ধারণা নিলাম।
এখন হচ্ছে আমরা আরো কয়েকটা প্রকারভেদ করব সংখ্যা পদ্ধতির, যেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আরো 4টা ভাগে ভাগ করা হয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আরো 4টা ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলা মূলত কিসের ভিত্তিতে হয়েছে? এই ভাগগুলা হচ্ছে বেস বা ভিত্তি, যেটা বলতেছিলাম আমরা পজিশনাল সংখ্যার সময় পড়লাম 3 নম্বর বৈশিষ্ট্য ছিল বেস বা ভিত্তি। ওই বেস বা ভিত্তির উপর নির্ভর করে হচ্ছে পজিশনাল সংখ্যাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এর ভিতরে একটা ভাগ হচ্ছে কি দশমিক, যেটা শুরুতে একবার বলে ফেলছিলাম যে দশমিক আমরা প্রতিদিন বা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি ওই সংখ্যাগুলো হচ্ছে আমার দশমিক সংখ্যা পদ্ধতি। কি কারণে? এটার মৌলিক সংখ্যা হচ্ছে 10টা, যার বেস হচ্ছে 10, এই কারণে এটার নাম হচ্ছে দশমিক। দেন আরেকটা হচ্ছে পজিশনাল সংখ্যার প্রকারভেদ বাইনারি। বাইনারি কি কারণে? বাই শব্দের অর্থ থেকে বোঝা যায় যে বাই মানে হচ্ছে দ্বি বা দুই বোঝায়। তাহলে যে সংখ্যা পদ্ধতি 2টা মাত্র সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলোকে আমরা বাইনারি বলবো, এবং এটার বেস বা ভিত্তি হচ্ছে 2, মৌলিক সংখ্যা 2 বিদায়। দেন হচ্ছে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে নামকরণ অক্টাল হওয়ার কারণ কি? এই সংখ্যা পদ্ধতিতে বেস বা মৌলিক সংখ্যা হচ্ছে 8, এই কারণে এটার নাম হচ্ছে অক্টাল। দেন যে সংখ্যা পদ্ধতি সর্বশেষ থাকতেছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা হচ্ছে আমার 16টা। মৌলিক সংখ্যা হচ্ছে 16টা। তবে এই সংখ্যা পদ্ধতিতে হচ্ছে সংখ্যার পাশাপাশি হচ্ছে ইংরেজি বর্ণমালার ব্যবহার রয়েছে। পজিশনাল সংখ্যার যে 4টা প্রকার কিসের ভিত্তিতে? বেস বা ভিত্তির ভিত্তিতে হচ্ছে পজিশনাল সংখ্যাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এর ভিতরে প্রথম যেটা দশমিক, দ্বিতীয় হচ্ছে বাইনারি, তৃতীয় হচ্ছে অক্টাল, চতুর্থ হচ্ছে হেক্সাডেসিমেল। এখন হচ্ছে আমরা এই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটার আলাদা আলাদা বর্ণনা দেখব। সংখ্যা পদ্ধতির এই বর্ণনাগুলো হচ্ছে সৃজনশীল সংখ্যা মানে প্রশ্ন প্রণয়ন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে হচ্ছে এটার গুরুত্ব কমে আসছে, কিন্তু সৃজনশীল হওয়ার আগে হচ্ছে এইগুলার গুরুত্ব ছিল বেশি। 5 মার্কের বর্ণনা দিতে হইতো, আর সৃজনশীলও আছে গুরুত্ব। কথা হচ্ছে যদি প্রশ্ন একটু ঘুরায় ফিরায় করার দরকার প্রয়োজন হয় বোর্ডে, তখন হচ্ছে তোমার এই সংখ্যা পদ্ধতির বর্ণনাগুলা আসতে পারে। বর্ণনাগুলা কিভাবে শিখবো? ঠিক আছে, বর্ণনাগুলা শেখার জন্য হচ্ছে আমরা পয়েন্ট আকারে শিখবো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি। যেমন আমরা সবার প্রথমে যদি দশমিক সংখ্যা পদ্ধতি চিন্তা করি, ঠিক আছে, দশমিক সংখ্যা পদ্ধতি ক্ষেত্রে আমরা 5টা পয়েন্ট সবসময় নিব যে কোনো সংখ্যা পদ্ধতির জন্য। যে অন্য নাম, এটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা, 3 নম্বর পয়েন্ট। কি কি সংখ্যাগুলা, ঠিক আছে, পয়েন্ট গুলা দেখো, এই পয়েন্ট গুলা হচ্ছে আমরা আলাদা করে আইডেন্টিফাই করে নিব। দেন হচ্ছে বেস বা ভিত্তিটা কত, ঠিক আছে, আর 5 নম্বর হচ্ছে উদাহরণ। আমরা 4টা সংখ্যা পদ্ধতি বলতেছি, যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির জন্য হচ্ছে আমরা এই 5টা পয়েন্ট মনে রাখলেই আমরা কি করতে পারবো? 2 মার্কের ব্যাখ্যা আসলেও পারবো, বা যে কোনো ধরনের বর্ণনা যদি চাই, দুইটা ভিতরে তুলনাও চাই, আমরা করতে পারবো। প্রথম যদি আমরা দশমিকের ক্ষেত্রে প্রথম পয়েন্টটা চিন্তা করি যে দশমিকের অন্য কোনো নাম আছে কিনা। হ্যাঁ, দশমিকের অন্য নাম আছে। আমরা সচরাচর অ্যাজ ইউজুয়াল যেটা বইলা ফেলি কি ডেসিমেল, ঠিক আছে। ডেসিমেল হচ্ছে দশমিকের ইংরেজি নাম, ঠিক আছে, এটা অন্য নাম বোঝাইতেছে না, জাস্ট একই নামই, একটা বাংলা আর একটা হচ্ছে ইংরেজি। অনেকটা হচ্ছে তার মতো ইন্ডিয়া এবং ভারত। ভারত হচ্ছে বাংলা আর ইন্ডিয়া হচ্ছে ইংলিশ, ভিন্ন কিন্তু নাম না, একই। এই জায়গায় অন্য নাম বলতে বুঝাইতেছি যে টোটালি ডিফারেন্ট অন্য কোনো নাম আছে কিনা। আছে, ওইটা হচ্ছে কি হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। কি হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। দেখো এই নামটা কিন্তু আবার কি
দশমিকই বলো বা ডেসিমেলের সাথে যায় না, টোটালি ভিন্ন একটা নাম। আমরা যখন প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ব্যাখ্যা দিতে যাব তখন হচ্ছে শুরুতে দেখবো এই সংখ্যা পদ্ধতিটা অন্য কোনো নামে পরিচিত আছে কিনা। ঠিক আছে, এই দশমিকের ক্ষেত্রে কি বললাম, জন্ম একটা নাম আছে যেটা হচ্ছে কি হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি নামেও পরিচিত। তা আমি প্রথম পয়েন্টটা ফিল আপ করলাম। দেন দ্বিতীয় পয়েন্ট কি, মৌলিক সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা কয়টা আছে আমার? মৌলিক সংখ্যা আছে 10টি। ঠিক আছে, আচ্ছা এখন 10টা সংখ্যা, তাহলে 10টা সংখ্যা কি কি, যেটা হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট। 10টা সংখ্যা কি কি? 0, শূন্য 1, এক 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। তা আমি এটাও পয়েন্ট আউট করে ফেললাম। তারপর হচ্ছে কি বেজ বা ভিত্তি। যেহেতু মৌলিক সংখ্যা, বেজ বা ভিত্তির সংখ্যাটা আমরা কি পড়ছিলাম? বেজ বা ভিত্তির সংখ্যায় আমরা পড়ছিলাম যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যার সংখ্যাটা হচ্ছে কি তার বেজ বা বেজ ভিত্তি। আমার দশমিক সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যার সংখ্যা কত? 10, সুতরাং তার বেজ কি হবে? 10 হবে। আমি এটা লিখলাম। এখন উদাহরণের ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা হয়, আমরা যারা বিশেষ করে হচ্ছে যে মুখস্থ করি, বোঝার চেষ্টা কম করি, তারা কি করি, উদাহরণটাও মুখস্থ করতে হয়। যেমন আমি যদি এনে উদাহরণ দিই দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে 225, যে স্টুডেন্ট হচ্ছে যে বুঝবে কম সে কি করবে, এই 225ই মুখস্থ করবে যে স্যার 225 লিখছে, তার মানে এই জায়গায় উদাহরণ হিসেবে 225ই। আসলে 225 উদাহরণ তোমার লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তোমার যেকোনো উদাহরণটা হবে কি 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সংখ্যার অঙ্কগুলো ব্যবহার করে যে কোনো সংখ্যা লিখলেই তোমার উদাহরণ হবে। আমি মনে করো 225 না লিখে আমি লিখলাম 225 দিয়ে তোমারে বুঝাইলাম, তুমি কি করলা 225 না লিখে মনে করো 1 নিলা, 2 নিলা, 3 নিলা, 1 2 3। আবার কি আমি কিন্তু ভগ্নাংশ দিই নাই, শুধু পূর্ণ অংশ লিখছিলাম। তুমি ইচ্ছা করলে ভগ্নাংশ দিতে পারো যে দশমিক কি 5 6। ঠিক আছে, এইভাবে এখন উদাহরণ লেখার ক্ষেত্রে নিয়ম আছে। আমরা যখন সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলা লিখতে যাই, লিখার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, সংখ্যাটা লিখতে হয় তোমার প্রথম বন্ধনীর ভিতরে। সংখ্যাটা কি করতে হয়? প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হয়। আর ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তিটা লিখতে হয় প্রথম বন্ধনীর নিচে শেষে দিকে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, আমরা যে 123.56 জিনিসটা লিখছি এটা হচ্ছে কার উদাহরণ? দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ। এই সংখ্যা পদ্ধতির বেজ কত? 10। এইটুকু ক্লিয়ার? জি স্যার। আমরা কিন্তু জি স্যার। দশমিক সংখ্যা পদ্ধতি করি নাই, জাস্ট দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি কি পয়েন্ট গুলো আছে বা বর্ণনা লিখার ক্ষেত্রে, উত্তর লিখার ক্ষেত্রে আমার যে সব জিনিসগুলা দরকার এই জিনিসগুলো হচ্ছে আমরা আইডেন্টিফাই করছি। তদ্রুপ হচ্ছে এখন যদি আমরা বাইনারির ক্ষেত্রে চিন্তা করি, পাশেই লিখি করে নেই যে এই পাশে বাইনারির ক্ষেত্রে। ঠিক আছে, বাইনারির ক্ষেত্রে দেখো প্রথম পয়েন্ট যেটা, অন্য কোনো নাম আছে কিনা? হ্যাঁ, অন্য নাম আছে। কি? দ্বিমিত্তিক সংখ্যা পদ্ধতি। দ্বিমিত্তিক। দ্বিমিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে প্রথম পয়েন্টটা বাইর করলাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা বাকি যে দুইটা সংখ্যা পদ্ধতি আছে ওই দুইটা সংখ্যা পদ্ধতি দেখি। পয়েন্ট গুলা কিন্তু সেম, এগুলাই থাকবে, জাস্ট ওই পয়েন্ট গুলা কিভাবে পয়েন্ট আউট করবো। আচ্ছা, আমাদের হচ্ছে দশমিক দেখলাম, তারপরে হচ্ছে কি দেখলাম, বাইনারি দেখলাম। এখন হচ্ছে অক্টাল দেখি। অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির অন্য কোনো নাম আছে কিনা? না, অন্য কোনো নাম নাই। তার মানে আমার এই পয়েন্ট নাই। এটা দ্বিতীয় পয়েন্ট। হ্যাঁ, মৌলিক সংখ্যা আছে কয়টা? মৌলিক সংখ্যা হচ্ছে 8টা। কি কি? 0 1 2 3
4 5 6 7 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে কি আমার মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেহেতু 7টা তার মানে বেস বা ভিত্তি কত? বেস বা ভিত্তি হচ্ছে আমার 8। উদাহরণ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে। এখন আমি যদি লিখে ফেলি যে 875, তাইলে কিন্তু হবে না। কি কারণে? কারণ 8 হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক নাই, নাই। মৌলিক সংখ্যা নাই। সো এটা ভুল হবে। কিন্তু আমি যদি 775 লিখি, লিখে যদি তার বেসটা 8 হিসেবে দেই, তাইলেও কি হবে আমার উদাহরণ সঠিক হবে। তা আমরা কিন্তু এটা অক্টাল সংখ্যা পদ্ধতির পয়েন্টগুলো আলাদা করলাম। এখন হচ্ছে হেক্সাডেসিমেল যদি দেখি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি? হেক্সাডেসিমেলে আছে কি অন্য নাম? হ্যাঁ, হেক্সাডেসিমেলে অন্য নাম নাই, অন্য নাম নাই। তবে এই অন্য নামের পরিবর্তে তুমি এই জায়গায় কি করতে পারো? হেক্সাডেসিমেল কথাটার বিবরণ দিতে পারো। হেক্সাডেসিমেল কথাটার কি বিবরণ দিতে পারো? কেমন? যেমন হেক্সা, হেক্সা মানে হচ্ছে 6। হেক্সা মানে হচ্ছে 6। এই 6 কি? 6টা ইংরেজি বর্ণ। 6টি কি ইংরেজি বর্ণ? কি কি? এ, বি, সি, ডি, ই, এফ। ঠিক আছে। আর ডেসিমেল, ডেসিমেল মানে কি? ওই যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির সময় জানলাম যে ডেসিমেল হচ্ছে দশমিকের ইংরেজি ভার্সন। এই জায়গায় হচ্ছে ডেসিমেল ওইটাই বোঝাবে, মানে দশমিকের যে 10টা মৌলিক অঙ্ক আছে, এই 10টা মৌলিক অঙ্ক, সরি, দশমিকের 10টি মৌলিক অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার হেক্সাডেসিমেল বিবরণ। এটা কিন্তু অন্য কোনো নাম না, জাস্ট হেক্সাডেসিমেল কথাটা আমরা একটু ভাঙিয়ে দিলাম। মৌলিক সংখ্যা কয়টা? এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে 6 হচ্ছে 6টা আর 10 টোটাল 16টা মৌলিক সংখ্যা। কি কি? 0 থেকে দশমিকের 9 পর্যন্ত সবগুলাই আছে। 0 1 2 3 4। এখন কথা হচ্ছে আমরা লিখার সময় এই যে এরকম করে লিখে ফেলবো কিনা। যেহেতু আছে, আমি একটু এই পর্যন্ত ডট ডট দিয়া 0 থেকে না, যেহেতু আমাদের এই সংখ্যার বর্ণনাগুলা খুবই ছোট, সুতরাং আমরা চেষ্টা করব কি একটু ডিটেলস লেখার জন্য। 6 7 8 9, 9 পর্যন্ত গেছে। এরপরে হচ্ছে কি ইংরেজি বর্ণমালা আসবে। ইংরেজি বর্ণমালা কি? 9 এর পরে হচ্ছে এ, এ মানে কত? 10, এটাও আমরা পাশে লিখে দিব। বি, বি মানে কত? 11, এটাও পাশে লিখে দিব। সি মানে হচ্ছে কত? 12, পাশে লিখে দিব। ডি, ডি মানে হচ্ছে 13, এটাও পাশে লিখে দিব। ই মানে হচ্ছে 14, এটাও পাশে লিখে দিব। এফ মানে হচ্ছে 15, পাশে লিখে দিব। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা যেগুলা হেক্সাডেসিমেলে আছে। দেন হচ্ছে বেস, যেহেতু মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে 16, সুতরাং বেস কত হবে? তার 16 হবে। দেন হচ্ছে আমরা যদি আসি উদাহরণে, উদাহরণ হচ্ছে কি এই যে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত অঙ্কগুলা নিয়ে যে কোনো সংখ্যা লিখলে আমার উদাহরণ হয়ে যাবে। এখন যদি আমি লিখি F1, ঠিক আছে, তাইলেও হবে। এটা একটা আমার উদাহরণ, বেস দিয়ে দিলাম হেক্সাডেসিমেলের। আবার কেউ যদি করে যে না আমি 1 1 লিখলাম, লিখে হচ্ছে এটারে হেক্সাডেসিমেল বললাম, তাইলেও তোমার হেক্সাডেসিমেলই হবে। মূলত এই জায়গায় বেসটা বড় ফ্যাক্টর, আর পাশাপাশি অঙ্কগুলা। এখন মনে করো তুমি যদি এই জায়গায়ও আমি 16 লিখি, এটা কিন্তু 16 হবে, 775। ঠিক আছে, কিন্তু আমি যদি এইরকম কিছু এই যে মনে করো লিখলাম এ এফ লিখা 8 লিখে দিলাম, তখন কিন্তু এটা কি অক্টাল হবে না। যদিও এটা ডিনোট করতেছে কি বেস 8 দেওয়ার ফলে এই সংখ্যাটা বোঝাবে কি অক্টাল সংখ্যা পদ্ধতি, কিন্তু আসলে কি এটা অক্টাল সংখ্যা পদ্ধতি হবে? না স্যার, হবে না।
হবে না, কারণ কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে এ এবং এফ এর কোনো অস্তিত্ব নাই। আমরা যে মৌলিক সংখ্যাগুলো পড়ছি 0 থেকে 7, এই জায়গায় অক্ষর নাই, কিন্তু এই জায়গায় আমি অক্ষরে দিছি, তার মানে এটা আমার ভুল উপস্থাপনা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমরা হেক্সাডেসিমেল এবং হচ্ছে কি অক্টাল থেকে আমরা পয়েন্ট গুলো আলাদা করলাম। এখন লিখবো কিভাবে? বর্ণনা। এখন আগের গুলাতে অন্য নাম ছিল, অক্টালের তো অন্য নাম নাই, তাহলে কি আমি সবার প্রথম লিখবো অক্টাল অন্য কোনো নামে পরিচিত না? না, এটা লিখা যাবে না। কথা হচ্ছে যে অক্টালের অন্য নাম নাই যেহেতু, তাহলে আমি দ্বিতীয় পয়েন্টে লেখা শুরু করবো যে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা আছে 8টা। কি কি? 0, 1, 2, 3, 4, 7 পর্যন্ত লিখলাম। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যার সংখ্যা 8, সুতরাং এর বেস হবে কত? 8। উদাহরণ দিলাম, আমার অক্টাল সংখ্যা পদ্ধতির কি হলো? বর্ণনা শেষ হয়ে গেল। আসি হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে অন্য কোনো নাম নাই, ঠিক আছে? কিন্তু আমরা কি বলছি যে হেক্সাডেসিমেল কথাটা আমরা একটু বিবরণ দিতে পারি। কেমন? যে হেক্সা মানে হচ্ছে 6, 6 দ্বারা হচ্ছে ইংরেজি 6টি বর্ণ এ থেকে এফ পর্যন্ত এ বি সি ডি বোঝায়। আর ডেসিমেল হচ্ছে দশমিক এর 10টি মৌলিক অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলাকে বোঝায়। এই কারণে হেক্সাডেসিমেলের মৌলিক সংখ্যা হচ্ছে কত? 16টি। কি কি? 0 থেকে একদম যেভাবে লিখছি এইভাবে লিখতে হবে। যে এ লিখলা, এরপরে ব্র্যাকেটে তুমি 10 দিলা না, এটা তোমার ভুল উপস্থাপনা। শুরুর দিকে তোমাকে কিন্তু চিনাইতেছো, তুমি হেক্সাডেসিমেল সংখ্যাটা চিনাইতেছো। আমার যে খাতা দেখবে এক্সামিনার, তাকে চিনাইতেছো যে এ মানে কত, তাহলে 10। তুমি যদি পাশে লিখে দাও তার জন্য সুবিধা। আর যদি তুমি একটু না লিখো তাহলে এক্সামিনার কি করতে পারে, বুঝতে পারে যে তুমি হয়তো মুখস্থ লিখে ফেলছো 9 এর পরে, কারণ এ থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে হেক্সাডেসিমেলের সিরিয়ালি দিয়ে দিচ্ছ। কিন্তু না, এইটুক লিখলে তোমার বোঝা যাবে কি তুমি জানো যে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। যখন তোমরা খাতায় লিখবা অবশ্যই এইভাবেই লিখবা। দেন হচ্ছে যেহেতু মৌলিক সংখ্যার সংখ্যা 16, হেক্সাডেসিমেলের বেস কত হবে? 16 হবে। উদাহরণ দিলা, তোমার সংখ্যা পদ্ধতির বর্ণনা শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এইভাবে তো আমরাই করলাম, বইয়ে তো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির সংজ্ঞা আলাদা করে দেওয়া আছে। যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা 8টা বা 8টা মৌলিক সংখ্যা রয়েছে থাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। হ্যাঁ ঠিক আছে, আমি তো ওই সংজ্ঞাটা ওইটা লিখি নাই, কিন্তু সংজ্ঞা তো আমি বলেই দিলাম এনে। কি? অক্টাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা আছে 8টা। ঠিক আছে, কি কি এটাও বলে দিলাম। তারপর হচ্ছে বেস বা ভিত্তি কি এটাও বলে দিচ্ছি, উদাহরণও দিচ্ছি। কারণ সংজ্ঞায় লিখতে হবে সবসময় এটা তো ই না। তোমার কাছে তো সংজ্ঞা চাই নাই, যদি আসে অক্টাল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, ওই জায়গায় কি সংজ্ঞা লিখতে হবে? তুমি অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে যা জানো এটা তুমি জানাইতে পারলেই হলো, বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে যা জানো ওটা জানাইতে পারলেই হইলো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো বর্ণনাগুলা প্রকারভেদের? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলা দেখবো। রূপান্তর কি? যেমন দশমিক থেকে আমরা কিভাবে বাইনারিতে যেতে পারি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেতে পারি, কিংবা হেক্সাডেসিমেলে যেতে পারি। তারপর হচ্ছে আবার এগুলার রিভার্স, যেমন হেক্সাডেসিমেল থেকে দশমিকে আসা, অক্টাল থেকে দশমিকে আসা, তারপর হচ্ছে বাইনারি থেকে দশমিকে আসা, এই জিনিসগুলো হচ্ছে দেখবো। আর এইরকম রূপান্তরের হচ্ছে টোটাল 12টা নিয়ম আছে। রূপান্তরে টোটাল 12টা নিয়ম, একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সাবধানে থাকো, বাসায় থাকো। ধন্যবাদ সবাইকে।